বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। দেশে এরকম কোনো তৎপরতা নেই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। ২৪-এর ৫ আগস্টের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বর্তমান সরকার সবাই ধারাবাহিকভাবে বলে আসছিল দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। কিন্তু সাভারে ৯০ জেএমবি সদস্য গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক উদ্ধারের পর সে দাবি যেন এক ধাক্কায় ধূলিসাৎ হয়ে গেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই অভিযানটি ঘটে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের আকস্মিক ঢাকা সফরের পরপরই। এদিকে আল কায়দা বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গি আস্তানা ধ্বংসের নামে ভারত কি সামরিক অভিযানের পরিকল্পনা করছে? যেভাবে তারা কাশ্মীরের পহেলগাম হামলার পর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়েছিল। ২৪-এর ৫ আগস্টের পর কারাগার ভেঙে ৭৯ জন জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনার পর নিরাপত্তার শঙ্কা তৈরি হয়। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের পতাকা নিয়ে বাংলাদেশে মিছিল হয়েছে। এমনকি মার্চ ফর খিলাফত ব্যানারে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। গত ডিসেম্বরে ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় বোমা তৈরির কারখানার সন্ধান মেলে। আর গত ১ ফেব্রুয়ারি যশোরে অভিযান চালিয়ে ১০টি শক্তিশালী গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল যৌথ বাহিনী। তবুও ইউনূসের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বারবার বলেছিলেন দেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার মতোই জঙ্গি তৎপরতার বিষয়টি উড়িয়ে দিয়েছে বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। তিনি বলেন আওয়ামী লীগ আমলে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জঙ্গিবাদ শব্দটি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। দেশে এরকম কোনো তৎপরতা নেই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। কিন্তু ঘটনার মোড় ঘোরে গত ৯ আগস্ট। ভারতের শক্তিশালী গোয়েন্দা সংস্থার রয়ের প্রধান পরাগ জৈন ৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পা রাখেন। তিনি দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টার সঙ্গে। বৈঠকের মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সাভারে হেমায়েতপুর ও লালটেক এলাকায় চালানো অভিযানে গ্রেপ্তার হয় ৯০ জেএমবি সদস্য আরিফ। উদ্ধার করা হয় বিপুল পরিমাণে রাসায়নিক বিস্ফোরক, তাজা পাইপ বোমা এবং প্রেসার কুকার বোমা। বিশ্লেষকদের মতে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই তাৎক্ষণিক অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। আর তখনই জাতিসংঘ প্রকাশ করেছে এমন এক প্রতিবেদন যেখানে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে শুধু দেশীয় জঙ্গি নয়, আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক শক্তিশালী হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে আল কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা AQIS এখন একটি আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। তারা ছোট ছোট নেটওয়ার্ক গঠন করে বাংলাদেশে অর্থনৈতিক ও লজিস্টিক সেল গড়ে তোলার চেষ্টা করছে। জাতিসংঘের রিপোর্টে ভারতের দিল্লির লালকেল্লা এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণের পেছনেও এই জঙ্গিদের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। ভারত সরকার দাবি করছে এই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করার পায়তারা করছে। ইউনূস সরকারের সময় জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। সে সময় পাকিস্তানের সেনা ও ISI কর্মকর্তাদের আনাগোনা বেড়েছিল।
পূর্ব সীমান্ত দিয়ে ভারতের হামলার হুমকিও দিয়েছিল পাকিস্তান। এ নিয়ে ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দিল্লিতে বৈঠক করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি তুলে ধরেছিলেন জঙ্গি নেটওয়ার্কের তালিকা, কিন্তু প্রতিশ্রুতি দিয়েও কোনো ব্যবস্থা নেননি ডক্টর ইউনূস। কিন্তু এবার আর ভুল করেনি ভারত। সশরীরে ঢাকায় এসে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের প্রধান তথ্য প্রমাণ দিয়েছে বিএনপি সরকারকে। এখন মূল প্রশ্নে আসা যাক, ভারত কি বাংলাদেশে ঢুকে জঙ্গি আস্তানা ধ্বংস করতে সরাসরি সামরিক অভিযান চালাতে পারে, যেভাবে তারা কাশ্মীরের পাহেলগাম হামলার পর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়েছিল? সামরিক বিশ্লেষকদের মতে পাকিস্তান এবং বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় বিরাট পার্থক্য রয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, আর এই রাষ্ট্র স্বাধীন করতে ভারতীয় সেনাবাহিনীও জীবন দিয়েছিলেন। সেই দেশে একতরফা সামরিক অভিযান বা বিমান হামলা চালানো যেমন আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন, তেমনি ভারতেরও ব্যর্থতা। তাই পাকিস্তানের মতো বিমান হামলা না চালিয়ে ভারত গোয়েন্দা তথ্য বিনিময়ের কৌশল বেছে নিয়েছে। পরাগ জৈনের ঢাকা সফর এবং বিএনপি সরকারের সাথে বৈঠক প্রমাণ করে যে ভারত সরাসরি হস্তক্ষেপ না করে বাংলাদেশের বাহিনীগুলোর মাধ্যমে কাজ আদায় করতে চায়। তাহলে ভারত আসলে কি পদক্ষেপ নিতে পারে? বিশ্লেষকদের মতে তিনটি দৃশ্যপট তৈরি হতে পারে। প্রথমত, ভারত তাদের পূর্ব সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন এবং ড্রোন নজরদারি বাড়াবে। এর পাশাপাশি বাংলাদেশের ওপর ক্রমাগত কূটনৈতিক ও গোয়েন্দা চাপ বজায় রাখবে, যেন অভ্যন্তরীণ কোনো নেটওয়ার্ক ভারতে প্রবেশ করতে না পারে। দ্বিতীয়ত, জঙ্গি আস্তানা ধ্বংস করতে বাংলাদেশ বাহিনীকে বাধ্য করা, যেমনটি সাভারে দেখা গেছে। অর্থাৎ ভারত নিখুঁত গোয়েন্দা তথ্য প্রদান করবে এবং বাংলাদেশ সরকারকে বাধ্য করবে সেই আস্তানাগুলো ধ্বংস করতে। তৃতীয়ত, যদি বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে ভারতে বড় ধরনের কোনো হামলা হয় এবং বাংলাদেশ সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে চরম পরিস্থিতিতে ভারত হয়তো সীমিত পরিসরে স্পেশাল ফোর্সেস অপারেশনের পথ বেছে নিতে পারে। ভারতের গোয়েন্দা প্রধানের সফর এবং জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার এক নতুন সমীকরণ তৈরি করেছে। দেশে জঙ্গিবাদের উপস্থিতি অস্বীকার করার রাজনীতি এখন মুখ থুবড়ে পড়েছে। আপনার কি মনে হয় ভারতীয় গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত এই অভিযানগুলো বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় কোনো প্রভাব ফেলবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।